নমস্কার, আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। আজ আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটি ছোট গল্প ৫১ বর্তির একেবারে গভীরে ডুব দিতে চলেছি। এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা ভেঙে যাওয়া পরিবারের নিখুঁত আর নির্মম চিত্র এই গল্পে ফুটে উঠেছে। মানে গল্পটা আপনাকে রীতিমতো ভাবিয়ে তুলবে। ভাবুন তো একবার, একই ছাদের নিচে রক্তের সম্পর্কের ৪ জন আপন ভাই বাস করছে, অথচ তারা একে অপরের সাথে সম্পূর্ণ অপরিচিত মানুষের মতো বা বলতে পারেন ভাড়াটের মতো আচরণ করছে। চরম পরিহাসের ব্যাপারটা কি জানেন? এক সংসার থেকে অন্য সংসারে একটু চিনি বা নুন ধার নিলেও নিখুঁত মাপে তা আবার ফিরিয়ে দিতে হয়। আত্মীয়তা বা ভালোবাসার বদলে এখানে যেন শুধুই পাওনা গণ্ডার এক চূড়ান্ত হিসাব নিকেশ চলছে। তো চলে আসছি পর্ব ১-এ, সম্পদের বিভাজন, অর্থাৎ অর্থের প্রভাবে কিভাবে একটা সংসার একেবারে টুকরো টুকরো হয়ে যায়। এখানে ৪ ভাইয়ের আয়ের বিরাট পার্থক্যটা একটু খেয়াল করুন। একদিকে বীরেন ডাক্তার হিসেবে কালো বাজারে, আর ধীরেন উকিল হিসেবে যুদ্ধের বাজারে রীতিমতো ফুলে ফেপে উঠছে। ছোট ভাই নীরেনও ২০০ টাকা বেতনের বেশ ভালো একটা সরকারি চাকরি জোগাড় করে ফেলেছে। কিন্তু অন্যদিকে সেজ ভাই হীরেন মাত্র ২৭ টাকা বেতনের একজন সামান্য কেরানি। এই চিত্রটা একেবারে পরিষ্কার করে দেয় যে হীরেনের চরম দারিদ্রতা তার বড় ভাইদের ওই বিপুল আয়ের পাশে ঠিক কতটা করুণ আর ভয়ঙ্কর। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে একই বাড়ির ভেতরে যেন দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। বড় ২ ভাইয়ের স্ত্রী পুলকময়ী আর কৃষ্ণপ্রিয়ার ঝকঝকে আধুনিক ঘি আর মাংসের সুগন্ধে ভরপুর রান্নাঘর, আর ঠিক তার পাশেই রয়েছে হীরেনের স্ত্রী লক্ষ্মীর রান্নাঘর। একেবারে অন্ধকার, স্যাঁতসেঁতে, মেঝেতে ফাটল, দেয়াল ভর্তি কালিঝুল, আর এখানে ওখানে ছড়ানো মরচে ধরা কয়েকটা টিনের কৌটো। এই আকাশ পাতাল তফাৎ শুধু রান্নাঘরের নয়, এটা তাদের দৈনন্দিন জীবনের এক নির্মম বৈপরীত্য। আর এই পার্থক্যের রেজাল্ট কি হলো জানেন? ছোট ভাই নীরেন ভালো উপার্জন করা সত্ত্বেও অভাবী সেজ ভাই হীরেনের সংসার ছেড়ে সোজা মেজ বৌদি কৃষ্ণপ্রিয়ার সংসারে মাসিক টাকা দিতে শুরু করলো। কেন বলুন তো? কারণ ওই একটাই, একটু ভালো খাওয়া দাওয়া আর সাবান মেখে স্নান করার পর একটা পরিষ্কার পরিপাটি ঘর পাওয়া। রক্তের সম্পর্ক কিভাবে শুধু নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কাছে অনায়াসে হেরে যায় তা এখান থেকেই স্পষ্ট বোঝা যায়। এবার আসছি পর্ব ২-এ, শেষ বাঁধন ছিন্ন, অর্থাৎ বৃদ্ধা মায়ের মৃত্যু। মায়ের আচরণের বিষয়টা জানলে আপনি রীতিমতো চমকে যাবেন। তিনি থাকেন সবচেয়ে গরিব ছেলে হীরেনের কাছে, আর সংসারের যাবতীয় হাড়ভাঙা খাটনি খাটান হীরেনের স্ত্রী লক্ষ্মীকে দিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, ধনী ছেলেদের কাছ থেকে তিনি ঠিকই মাসিক মোটা টাকা আদায় করেন, অথচ হীরেনের সংসারের খরচের জন্য দেন মাত্র ২ টাকা। শ্রম আর অর্থের এই চরম ভারসাম্যহীন সম্পর্কটা পুরো পরিবারের স্বার্থপরতারই এক জ্বলন্ত প্রমাণ। গল্পের আসল মোড়টা কিন্তু ঘোরে ঠিক এখানেই। সামান্য অসুখে ভোগে বৃদ্ধা মা মারা যান, আর মারা যাওয়ার আগে তিনি ডাক্তার ছেলের দেয়া ৬৪ টাকা দামের দামি ওষুধ একেবারে জেদ করে ছুঁড়ে ফেলে দেন। এই মৃত্যুটি আসলে গল্পের মূল অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যা পরিবারের ঐক্যের শেষ খোলসটুকুও ভেঙে চুরমার করে দেয়। শূন্য, হ্যাঁ ঠিকই শুনছেন, এই শূন্য সংখ্যাটা এখানে ভীষণ তাৎপর্যপূর্ণ। মায়ের মৃত্যুর সাথে সাথে হীরেনের ছেলে মেয়েদের বেঁচে থাকা সামান্য যে অবলম্বনটুকু ছিল, যেমন ধরুন রোজ ১ পোয়া দুধ বা সপ্তাহে ২ দিন একটু মাছের টুকরো, তা এক ধাক্কায় একেবারে শূন্যে নেমে আসে। তাদের জীবনে এবার নেমে আসে সত্যিকারের জমাট অন্ধকার। চলে আসছি পর্ব ৩-এ, ছাদের কিনারে লক্ষ্মীর চরম হতাশার মুহূর্ত। ঠিক এই জায়গাতে সবচেয়ে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায়। অভাবের দেয়াল যখন চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে গলা টিপতে ধরে, তখন বেঁচে থাকার রাস্তাটা আসলে কোথায়? এই চরম দমবন্ধ করা অনিশ্চয়তা আর সাসপেন্স আমাদের একেবারে খাদের কিনারে দাঁড় করিয়ে দেয়। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর এবং চরম ক্লাইম্যাক্স মুহূর্তটা ঠিক এখানেই। অনাহার আর অপমানে জর্জরিত দিশেহারা লক্ষ্মী যখন বাঁচার কোনো উপায় আর দেখতে পায় না, তখন সে মাঝরাতে তেতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার কাছে তখন এই পৃথিবীতে মৃত্যুই যেন বাঁচার একমাত্র পথ বলে মনে হয়। কিন্তু ঠিক সেই মারাত্মক মুহূর্তে হীরেন এসে তাকে আটকে ফেলে।
সে লক্ষ্মীকে জাপটে ধরে বলে, আমাকে 7টা দিন সময় দেবে বউ, এই নরক থেকে মুক্তির একটা উপায় বের করার জন্য। সে স্ত্রীর কাছে মাত্র 7টা দিনের সময় ভিক্ষা চায়। বিশ্বাস করুন, এটা গল্পের অন্যতম আবেগময় একটা দৃশ্য। পর্ব 4, নতুন একান্নবর্তী, একেবারে অভাবনীয় সমাধান। ভোরবেলা ঘটল এক অদ্ভুত ঘটনা। হিরেনের আরও 3 কেরানি বন্ধুর পরিবার, লতিকা, মাধবী এবং অলকা, তাদের 11টি বাচ্চা নিয়ে হিরেনদের বাড়িতে হাজির। তারা শুধু খালি হাতে আসেনি, সাথে নিয়ে এসেছে নিজেদের সামান্য চাল, ডাল, তেল, নুন আর কয়লা। তাদের এই নতুন ব্যবস্থার লজিকটা শুনলে আপনিও অবাক হবেন। রীতিমতো চমকপ্রদ। 4 পরিবারের রাশন আর কয়লা একসাথে করে এবার থেকে একটা উনুনে রান্না হবে। পালা করে এক একজন রান্না করবে। এর ফলে একেবারে গাণিতিকভাবে তারা প্রত্যেকে অনাহারের হাত থেকে রক্ষা পাওয়ার এক নিশ্চিত পথ খুঁজে পেল। ব্রিলিয়ান্ট, তাই না? এই নতুন ব্যবস্থার সরাসরি বাস্তব সুবিধাগুলো একবার ভেবে দেখুন। 4টের বদলে একটা উনুন জ্বলছে, মানে কয়লার খরচ এক ধাক্কায় অনেকটা কমে গেল। পুরুষদের পালা করে বাজারে যাওয়ার সুবিধা হলো। আর সবচেয়ে বড় কথা হলো, বিয়ের পর এই প্রথম লক্ষ্মী একটানা 3 দিনের শারীরিক ছুটি পাচ্ছে। এই সামান্য বিশ্রামটুকুই তার কাছে যেন এক নতুন জীবনের আশ্বাস নিয়ে এলো। আমাদের শেষ পর্ব 5, পরিবারের আসল অর্থ। এখানে একটা দারুণ তুলনা টানা হয়েছে, যা আপনাকে ভাবাবেই। একদিকে রয়েছে সেই রক্তের সম্পর্কের বড় ভাইরা, যারা স্বার্থপরের মতো নিজেদের সম্পদ আটকে রেখে হিরেন আর লক্ষ্মীকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আর অন্যদিকে রয়েছে তাদের সমকক্ষ, একই আর্থিক সংগ্রামের সাথী ওই কেরানি বন্ধুরা, যারা একত্রিত হয়ে একে অপরের বেঁচে থাকাটা নিশ্চিত করল। লক্ষ্মীর এই বদলটা একবার খেয়াল করুন, যে লক্ষ্মী কদিন আগেই চরম হতাশায় ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, আজ তার নতুন এই শ্রেণীগত পরিবারের সমর্থন পেয়ে সে যেন আক্ষরিক অর্থে এক বাঘিনীতে পরিণত হয়েছে। সে এখন শুধু বাঁচতেই চায় না, যে কোনো মূল্যে সে লড়ে বাঁচবেই। পরিশেষে এই অসাধারণ গল্পটি আমাদের শেখায় যে শুধুমাত্র রক্তের সম্পর্কের চেয়ে সমবেথী এবং একই সংগ্রামের সাথীদের নিয়ে তৈরি হওয়া শ্রেণীগত পরিবার অনেক বেশি শক্তিশালী আর মানবিক হতে পারে। এই স্বার্থপর পৃথিবীতে আসল পরিবার বলতে আসলে কাদের বোঝায়? যাদের সাথে রক্তের সম্পর্ক, নাকি যারা কঠিন সংগ্রামের দিনে ঢাল হয়ে পাশে দাঁড়ায়? এটা সত্যি এক গভীর ভাবনার বিষয়। আমাদের গল্পটি ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।